সুধী দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনীমূলক সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে অবদান রাখাই আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় সার্ভিস ইনোভেশন ফান্ড। দর্শক, আসুন আমরা দেখি সার্ভিস ইনোভেশন ফান্ড উদ্ভাবনী ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী যাতে সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে সরকারি বেসরকারি সেবাসমূহ গ্রহণ করতে পারে, সে লক্ষ্য পূরণে কাজ করছে A2I বা অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্প। জনগণের সেবা প্রাপ্তি আরও সহজ করতে ও সরকারি সেবা মান উন্নয়নে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের ইনোভেশন প্রচেষ্টায় সহায়তা প্রদান করতে চালু করা হয় সার্ভিস ইনোভেশন ফান্ড। বিদ্যমান ক্ষুদ্র এবং মধ্যম পর্যায়ের উদ্যোগসমূহে ও উদ্ভাবনী দক্ষতার বিকাশের ক্ষেত্রে যে সকল উদ্যোক্তা অবদান রাখতে সক্ষম, সে সকল উদ্যোক্তা বা প্রকল্প সার্ভিস ইনোভেশন ফান্ড পেয়ে থাকে। উদ্যোক্তারা তাদের উদ্ভাবনকে আরও বেশি উৎকর্ষতা সাধন করতে A2I কর্তৃক পরিচালিত ইনোভেশন ল্যাব বা iLab এ গবেষণা করার সুযোগ সুবিধা পেয়ে থাকে। আমি জানতে চাচ্ছি যে iLabটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে এবং কি উদ্দেশ্যে? iLab মানে হচ্ছে ইনোভেশন ল্যাব, 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মেইনলি উদ্দেশ্য ছিল হচ্ছে নাগরিকের অনেকগুলো প্রবলেম আছে, যে প্রবলেমগুলো হয়তো অনেক সহজ সমাধান আছে, আমরা হয়তো এটা জানি না। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, R&Dর মাধ্যমে আমাদের ইয়ুথদেরকে কানেক্ট করে কিভাবে ওই নাগরিক সমস্যাগুলো সমাধান করা যায় এবং এই সুবিধাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। ফান্ডগুলো কিভাবে দেন? আমাদের ফান্ড লিমিট ছিল আগে আপ টু 25 লক্ষ টাকা, এখন আমরা এটা বাড়িয়ে 1 কোটি টাকা পর্যন্ত করেছি। বাইসাইকেল একটি পরিবেশ বান্ধব যান। আরও পরিবেশ বান্ধব করতে একজন উদ্যোক্তা A2I এর সহযোগিতায় সোনালী আঁশ পাট দিয়ে বাইসাইকেলের মূল কাঠামো তৈরি করেছেন। আপনি যে সাইকেলটা তৈরি করেছেন, তো এর বিশেষত্বটা কি? বিশেষত এটা বাংলাদেশের পাট দিয়ে তৈরি, আর হচ্ছে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখানে পাট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করেছেন? শুধু ফ্রেমটা বানানোর ক্ষেত্রে, এখন আপাতত সামনে হ্যান্ডেলবার, স্টেম, সিট পোস্ট এগুলো পাটের তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে আপনার মধ্যে আসলো? বাইসাইকেল নিয়ে কাজ করতে করতে যখন হালকা ম্যাটেরিয়ালের খোঁজে, আসলে এই ধরনের পার্ট দিয়ে বা লোকাল ম্যাটেরিয়াল কিভাবে ইউজ করা যায় সবচেয়ে বেশি করে, সেটার জন্যই এই ধরনের ইনভেনশন করা। কতদিন নাগাদ আপনার এই সাইকেল বাজারে অ্যাভেলেবল হবে? ইনশাল্লাহ আগামী বছরই বাজারে অ্যাভেলেবল পাওয়া যাবে এই সাইকেল। পানির অপর নাম জীবন, কিন্তু সেটা যদি দূষিত হয় তাহলে পানি হতে পারে নানা রোগের কারণ। A2I এর iLab-এ পানি বিশুদ্ধ করার সহজ উপায় নিয়ে গবেষণা করছেন একজন তরুণ উদ্যোক্তা। আপনার যে আবিষ্কার, এই সম্পর্কে আপনি একটু বলুন। আমার যে প্রোডাক্ট, এটার নাম হচ্ছে রিফাইনস্টিক। এটা একটা লো কস্ট এবং পোর্টেবল ওয়াটার ফিল্টার, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো জায়গায় বহনযোগ্য, সহজে বহনযোগ্য এবং অবশ্যই খুবই কম সাশ্রয়ী দামে একটি, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় বা বন্যার সময় ব্যবহারযোগ্য একটি ওয়াটার ফিল্টার। তো আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি বছরই বন্যা হয়ে থাকে, আর প্রাকৃতিক দুর্যোগ তো থাকেই। তো এই সব ক্ষেত্রে কী হয়, সবচেয়ে মেইন যে সমস্যাটা সেটা হলো যে বিশুদ্ধ পানির সমস্যা। তো বর্তমানে বিভিন্ন NGO বা সরকার কর্তৃক কিন্তু ক্লোরিন, আয়োডিন ট্যাবলেট সাপ্লাই করা হয়ে থাকে, কিন্তু এই ক্লোরিন, আয়োডিন কিন্তু বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, যেমন এটা কিন্তু পানিতে দুর্গন্ধ সৃষ্টি করে, তো অনেকে কিন্তু এটা ব্যবহার করতে ইচ্ছুক না। প্লাস এটা পানিতে অনেক বাই প্রোডাক্ট তৈরি করে যা দেহের জন্য ক্ষতিকর। আবার দেখা যাচ্ছে যে বন্যার পানিতে অনেক কাদামাটি যুক্ত থাকে, তো সেডিমেন্ট লেভেল বেশি হওয়ার কারণে
আপনার ফ্লোরিন আয়োডিন কিন্তু 100% কার্যকারিতা দেখাতে পারে না। তো সেক্ষেত্রেই আমার হচ্ছে এই প্রোডাক্টটা আসে। এটা হচ্ছে আমি মূলত চাচ্ছি যে যখন বন্যা হবে বা কখনো প্রাকৃতিক দুর্যোগ হবে, সহজে পানি পাওয়ার জন্য যাতে আমরা এটাকে সরবরাহ করতে পারি। তবে এটা যে শুধু বন্যার ক্ষেত্রে বা দুর্যোগের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে তা না। এটা যেহেতু লো কস্ট, কম সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে, তো ঢাকায় নিম্ন মধ্যবিত্ত বা যারা বস্তিতে থাকে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। একটু আমাদের প্র্যাকটিক্যালি দেখান কিভাবে অবশ্যই। কাজ করে। এটা হচ্ছে আমাদের বোতল। এখানে আমরা যে কোনো খাল বিল বা যেখানে থাকি আমরা পানি সংগ্রহ করব, যে আমরা সংগ্রহটা করতেছি এখন। আপনি পুরো বোতল ডুবিয়েও এখানে সংগ্রহ করতে পারবেন, আচ্ছা, আবার অন্য একটা পাত্র দিয়েও করতে পারবেন। এই যে পানি নিলাম, এরপর থেকে আমাদের হচ্ছে স্ট্রিকটা কানেক্ট করতে হবে এখন। তাহলে এই যে আমাদের কিন্তু ফিল্টার অলরেডি সেট আপ, শুধু এখন আমরা যে কোনো একটা জারে রাখবো। আমরা দেখা যাচ্ছে যে এই এখানে জারে রাখতেছি, এই যে আমাদের ফিল্টার কিন্তু এখন ওকে। তো একটু আমরা দেখতে চাই পানিটা। হ্যাঁ, আপনাকে গ্লাসে করে একটু আমাকে দেখান। তাহলে এটা আমরা এই পানিটা নিশ্চিন্তভাবে খেতে পারি। জি, আমরা এটা বেশ কয়েকটি ল্যাবে টেস্ট করেছি, সর্বশেষ সরকারি প্রতিষ্ঠানেও টেস্ট করা হয়েছে, এবং প্রত্যেকবারই আমরা দেখেছি যে ইকোলাই বা ব্যাকটেরিয়া কাউন্ট সবসময় 0 এসেছে। অর্থাৎ এই পানি খেলে আপনার ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ, ব্যাকটেরিয়াবাহিত কোনো রোগ, আমাশয়, ডায়রিয়া, ডিসেন্ট্রি ইত্যাদি হওয়ার সম্ভাবনা নেই। হোটেল রেস্তোরাঁয় পোড়া ভোজ্য তেল বর্তমানকালের একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন একদল উদ্যমী তরুণ। এটুআইয়ের সহযোগিতায় পোড়া তেলকে প্রক্রিয়াজাত করে তাঁরা তৈরি করছেন বায়োডিজেল। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে তেল আছে আর কি। তো এখানে কোনটা আপনার ওই যে পোড়া তেল আর কোনটা আপনাদের ডিজেল? হ্যাঁ, একটু দেখাবেন। এইটা আমাদের পোড়া তেল রেস্টুরেন্ট থেকে আসছে, আর এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট যে ডিজেলটা। কিভাবে ইয়ে করছেন আপনি, গবেষণা করছেন, একটু বলেন। গবেষণা আমি এখানে আইনা প্রথমে আমার পোড়ার তেলটা এখানে আইনা আমি আমাদের কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমে আমাদের কিছু টেস্ট আছে, টেস্টগুলো করার পরে আমরা একটা ব্যাচ প্রোডাকশান দিতেছি। আমাদের যে ব্যাচ প্রোডাকশানের যে আমাদের স্যাম্পলটা এটা হচ্ছে ব্যাচ প্রোডাকশানে। যখন আমি ব্যাচ প্রোডাকশানে যখন একটা গুড প্রোডাক্ট পাবো, গুড ডিজেল পাবো, তখন আমি যাই ফাইনাল প্রোডাকশানে যাব। এটুআই থেকে সার্ভিস ইনোভেশন ফান্ড পেয়েছেন। এখানে যে উদ্যোক্তা, আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, আপনি কিভাবে ফান্ডটা পেলেন? জি, আমি এটুআই আইল্যাবের আইডিয়া ব্যাংক একটা পোর্টাল ছিল, সো ওইখানের মধ্যে আমরা আমাদের সমস্যা এবং সমাধান কি হতে পারে, সম্ভাব্য সমাধান নিয়ে সার্ভিস ইনোভেশন ফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। দেন একটা জুরি বোর্ড প্রসেসের মধ্যে দিয়ে আমরা এই ফান্ডটা পেয়েছি। কি পরিমাণ আপনারা উৎপাদন করেন? আমরা এখনও মোটামুটি আমরা এটাতে 40 থেকে 45 টন পার মান্থ প্রোডাকশন করছি। সো আমাদের বর্তমান অবস্থায় এটা আমরা আশা করতেছি যে এটা হোপফুলি আমরা মোটামুটি 350 থেকে 500 টন পার মান্থ প্রোডাকশন করতে পারবো। তো আগামীতে কি আরও অটোমোবাইলের জন্য যে সমস্ত আরও উন্নত মানের যে ফুয়েল লাগে সেগুলোর ব্যাপারে কোনো গবেষণা করছেন কিনা? দেখুন, মূলত আমরা আসলে কাজ করছি ফুড সেফটি নিয়ে। আমাদের ফুড সেফটি থেকে কাজ করতে গিয়ে আমরা একটা ফিনিশ প্রোডাক্ট করতেছি বায়োডিজেল। সো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ফুড সেফটিটা আরও ইনশিওর করা। এখন ইনশিওর করতে গিয়ে আমরা যেমন পেয়েছি মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট পাচ্ছি, যেমন ডেট এক্সপায়ারি, তারপরে আরও অনেক ধরনের ফুড ওয়েস্ট। সো আমরা চাচ্ছি যে ফুড ওয়েস্টটাকে আমরা আরও বেশি কাজ করি, কারণ আসলে মার্কেট এবং ফিল্ডটা অনেক বড়। সো আমরা চাচ্ছি যে আমরা স্টিল আরও 1 বছর বা 2 বছর আমরা ফুড ওয়েস্ট নিয়ে কাজ করি। এই জায়গাটা আমরা একটা ম্যাচিউর হই, আর একটু আমাদের মার্কেট সাইজটা বড় করি। হ্যাঁ, আমাদের যেহেতু রিসার্চ টিমে কাজ করতেছে, প্যারালালি আমরা প্রত্যেকটা জিনিসে কাজ করতেছি, বাট স্টিল নাও আমরা এখন ফুড সেফটিটাকে উপরে মেইন ফোকাস দিচ্ছি।
রেফ্রিজারেটর কৃত্রিমভাবে খাদ্য পানীয় ঠান্ডা করে সংরক্ষণ করার একটি জনপ্রিয় গৃহস্থালী যন্ত্র। A2i এর সহযোগিতায় একজন উদ্যোক্তা তৈরি করেছেন প্রচলিত সুবিধার চেয়ে আরও বেশি সুবিধা সম্বলিত ডুয়েল সিস্টেম রেফ্রিজারেটর। দর্শক, আমরা A2i কর্তৃক পরিচালিত আইল্যাবে আরেকজন উদ্ভাবকের সাথে কথা বলবো। উনি ডুয়েল সিস্টেম ফ্রিজ তৈরি করেছেন। তো আমরা দেখি ওনার বিশেষত্বটা কি, সাধারণ ফ্রিজ থেকে ওনার ফ্রিজের পার্থক্যটা কি, আমরা সেটা দেখব। তো আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিবলি সাদিক, ইনোভেটর ডুয়েল সিস্টেম রেফ্রিজারেটর। আমি যে ফ্রিজ তৈরি করেছি এটা সম্পূর্ণ এবং আলাদা প্রযুক্তির একটা ফ্রিজ। দেশে এবং বিশ্বের কোথাও এই ফ্রিজ নেই। এই ফ্রিজের প্রযুক্তিটা হচ্ছে আমার একই ফ্রিজ দিয়ে ঠান্ডা এবং গরম দুইটাই পাওয়া যাবে। আলাদা কোনো বাজারে যে ফ্রিজটা আছে শুধু নর্মাল চেম্বার থাকে আর ডিপ চেম্বার থাকে, আর আমার এই ফ্রিজে আছে আপনি যদি চান একটি ফ্রিজ দিয়ে ঠান্ডা পানি, গরম পানি, খাবার গরম রাখা সবই করতে পারবেন। এইটাতে রাখতে বাড়তি কোনো বিদ্যুৎ এবং কোনো রকম হিটার ইউজ করিনি আমি। এখানে শুধু ফ্রিজে যে কনডেন্সি হিট আছে আমি এই হিট থেকে সম্পূর্ণ কাজ করেছি। শীতকালে ফ্রিজে তত প্রয়োজনীয়তা পড়ে না, কিন্তু আমার এই ফ্রিজ যদি ইউজ করে তো শীতকালে এবং গরমকালে উভয় সময় ভালোভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, একটু আমাদের দেখান, একটু দেখি। আমরা প্রথমে আমি উপরে থেকে আসি। এটা হচ্ছে আমার ডিপ চেম্বার। এখানে লং টাইম প্রসেস, লং টাইম কোনো খাবার আমি হচ্ছে যে মানে ফ্রিজ করে রাখার জন্য আমি এখানে রাখবো মাছ, মাংস সব কিছু এটাতে রাখবো। আর আমি যে এইখানে যে চেম্বারটা আছে এটা হচ্ছে যে সাধারণত ফ্রিজের যে চেম্বার আছে এটা হচ্ছে নর্মাল চেম্বার। এখানে রান্না করা খাবার ঠান্ডা করে রাখা যাবে দীর্ঘ সময় বলতে 1-2 দিন, যেটা ভালো থাকে সেভাবে রাখা যাবে এটা। আর এই দুইটা বাদ দিয়ে আমি এই চেম্বার যেটা তৈরি করেছি এখানে যদি আপনি খাবার যদি রাখেন এই চেম্বারটার মধ্যে, গরম খাবার কিংবা রান্না করা খাবার, কোনো খাবার যদি রাখেন, এই খাবারটা 5 থেকে 6 ঘন্টা খাবারের গুণগত মান ঠিক রেখে গরম অবস্থাতেই থাকবে। আচ্ছা, খাবার খুব ভালো থাকবে। পানি কিভাবে পাবে? পানি আমার এইখানে যে ট্যাঙ্কটা আছে, এখানে স্টোরেজ ট্যাঙ্ক দেওয়া আছে পানির, এটা পোর্টেবল করা হয়েছে। ফিল্টার করা পানিটা হ্যাঁ এইখানে দিয়ে দিব। এইখানে ইন করার পরে যখন ও আসবে তখন আমি যখন ঠান্ডা পানি দরকার তখন ঠান্ডা পানি নিয়ে নিব। ঠান্ডা পানি কোনটা থেকে বের হবে? আমার এটা দিয়ে ঠান্ডা পানি বের হবে, এটা দিয়ে গরম পানি বের হবে। ব্লুটা দিয়ে ঠান্ডা পানি, এই যে পানিটা আছে। আচ্ছা, আর পানি রেডটা দিয়ে হলো গরম পানি। গরম পানি। থ্রিডি প্রিন্টার এমন একটি ডিভাইস যা যে কোনো বাস্তব বস্তু ত্রিমাত্রিক রেপ্লিকা তৈরি করতে সক্ষম। কম্পিউটারে কোনো ত্রিমাত্রিক ডিজাইন বা ছবি তৈরি করলে এই প্রিন্টার তার একটি ত্রিমাত্রিক কপি বা শেপ তৈরি করে দেয়। প্রোটোটাইপ তৈরি, আর্কিটেকচারাল মডেল তৈরি, রেপ্লিকা তৈরি ও গবেষণা কাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরি সহ অসংখ্য কাজে এই প্রিন্টার ব্যবহার করা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছি বক্স, তো এটা কি কাজের জন্য? আচ্ছা, এটা আমাদের A2i ইনোভেশন ল্যাবেরই অন্য একটা প্রজেক্টের ইনক্লোজার। তো তারা যে প্রজেক্টটা তৈরি করছেন সেটার তো একটা কেসিং দরকার, একটা প্রোডাকশনে যাওয়ার আগে এটার পারফেকশনটা দেখে নেওয়ার জন্য। আচ্ছা, যে এখন যে প্রিন্ট হচ্ছে এটা কি প্রিন্ট হচ্ছে? এটা কি ওই একই রকম মনে হচ্ছে? এইটাই হচ্ছে আমরা এখানে প্রিন্ট করতেছি। 3 ডাইমেনশনাল একটা কথা আছে। ও প্রথমে 2Dতে করে, তো 2Dর উপরে আবার 2D এবারে করতে করতে 3D একটা অবজেক্টের রূপ নেয়। মানে প্রত্যেকটা হচ্ছে লেয়ারে। আমরা যদি একটা আপেলকে অনেকগুলো স্লাইস করি তাহলে কিন্তু ওই প্রত্যেকটা স্লাইসকে আমরা 2D অবজেক্ট হিসেবে পাবো। কত সময় লাগবে এটা প্রিন্ট হতে? আচ্ছা, এই প্রিন্টার শেষ হইতে মোটামুটি 8 ঘন্টার মতো সময় নেবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব অনেক। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে সরকারি, বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ইনোভেশন ফান্ড কতটা গুরুত্বপূর্ণ? ইনোভেশন ফান্ড যে কোনো পরিস্থিতিতেই আসলে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্প বিপ্লব এখন আমাদের সামনে আছে। আমরা যদি একটা দুটো, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তার মধ্যে একটা দুটো চ্যালেঞ্জকেও যদি আমরা চিন্তা করি, সামনের দিনে এনার্জিটা কি হবে বা সিকিউরিটির অবস্থান কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আসলে ইনোভেশন ফান্ডের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের যেটা এক্সপোর্ট সেক্টর, আপনার রেডিমেড গার্মেন্টস, সেখানে আসলে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, রোবোটিক্সের ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আসলে আমরা কতখানি প্রস্তুত আছি। আমরা এরকম প্রতিযোগিতার আয়োজনও করতে পারি যে এই রোবোটিক্স, এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য রোবোটিক্সের ব্যবহার করে আমরা সেখানে কিছু ইনোভেশন ফান্ড বা গ্র্যান্ট দিতে পারি। সেখান থেকে আসলে সফলভাবে যে সমাধানগুলো আসবে সেগুলো ব্যবহার করে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক ভালো অবদান রাখতে পারে। এছাড়া যদি আপনি রিনিউয়েবল এনার্জির কথা ধরেন, সারা পৃথিবী তো এনার্জি ক্রাইসিসে ভুগছে, তো রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও আমরা যদি কোনো ইনোভেশনের ব্যবস্থা রাখি বা ইনোভেশন ফান্ড রাখি, আপনি দেখবেন যে সেখান থেকে ভালো কোনো সমাধান অবশ্যই চলে এসছে। আসলে তো ইনোভেশন ফান্ড একটু আনপ্রিভিলেজড যারা, একটু কম প্রিভিলেজ যারা, কিন্তু মেধায় ভালো, এদের কাছ থেকে ভালো কিছু জিনিস বের করে আনার জন্য। এবং সামনের দিনে যেহেতু এই জ্ঞান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, মেশিন লার্নিং বলেন, এই জিনিসগুলো আসলে বই পুস্তকের পড়াশোনার চাইতেও একজন মানুষ তার নিজস্ব ইনোভেশনের মাধ্যমে যদি আমাদের সামনে নিয়ে আসেন, সেটা অনেক বড় ভূমিকা রাখতে পারে। সেই দিক থেকে আমরা মনে করছি যে ইনোভেশন গ্র্যান্ট বা ইনোভেশন ফান্ডের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার্ভিস ইনোভেশন ফান্ডের মাধ্যমে যে সকল পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে তা উদ্যোক্তাদের উৎসাহ ও উদ্ভাবনের পরিমাণ বাড়িয়ে দিতে ভূমিকা রাখছে। A2I বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একটি স্টার্টআপ ইকোসিস্টেম ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সার্ভিস ইনোভেশন ফান্ড উদ্ভাবনী ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? 2013 সালে সরকারি অফিসগুলোকে ইনোভেশন করার জন্য, উৎসাহিত করার জন্য ইনোভেশন গেজেট নোটিফিকেশন করা হলো যে প্রত্যেকটি সরকারি অফিসে একটা ইনোভেশন টিম থাকবে। এবং ইনোভেশন টিমে হলো পরিবর্তন আনা, উদ্ভাবনী ইতিবাচক পরিবর্তন আনা। এই কাজ করতে গিয়ে দেখা গেল কোথাও কোথাও তো আসলে আর্থিক সংশ্লেষ প্রয়োজন আছে, আপনি তো বিনা পয়সা করতে পারবেন না, এই খাতে তখন তো টাকা পয়সা নাই। তখন আমরা ঠিক করলাম যে কিভাবে তাদেরকে উত্তরণ ঘটানো যায়, এবং সেখানে উদ্ভাবন যে কেউ করতে পারে, সরকারি লোক করতে পারে, বেসরকারি লোক করতে পারে, প্রাইভেট সেক্টরে অন্যান্যরা করতে পারে, বাইরের কেউ করতে পারে। সব মিলিয়ে আমরা একটা চিন্তা করলাম যে এদেরকে উৎসাহিত করা দরকার, কিছু আর্থিক সহায়তা দেওয়া দরকার। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্প পরিচালিত হয়। তখন সেখানে সার্ভিস ইনোভেশন ফান্ড SIF এটি জন্ম দেওয়া হলো। এরপরে আমরা দেখলাম যে এই টাকাটাও যথেষ্ট নয়, কারণ যখন আপনি দিন যাবেন তখন এই যেহেতু সব কিছুর দাম বাড়ছে, তো সেই ক্ষেত্রে আপনি যেই লোকগুলোকে এনগেজ করবেন তাদেরও তো বেড়েছে, এটাকে পরিবর্তন করা দরকার। এই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা আরেকটা কাজ করলাম, এখন থেকে আমরা সার্ভিস ইনোভেশন ফান্ডটি পরিবর্তন করে নাম রাখলাম A2I ইনোভেশন ফান্ড। এই ফান্ডের আওতায় আমরা 1 কোটি টাকা পর্যন্ত দিতে পারি, এই টাকা ফেরত দিতে হবে না, সারা বছরব্যাপী তারা এটা করতে পারবে, সাবমিট করতে পারে। challenge.gov.bd আমাদের একটা ফান্ড, যে কেউ দিতে পারে। এরকম প্রায় এখানে কয়েক হাজার আবেদন নিবেদন আসছে, আমরা হয়তো 28-29টার মতো ফান্ডিং করে দিচ্ছি। এরপরে আমাদের একটা ভবিষ্যৎ যে পরিকল্পনাটি আছে, এই ভবিষ্যৎ পরিকল্পনা হলো যারা জনপ্রশাসনে ভালো কাজ করবে উদ্ভাবনের ক্ষেত্রে তাদের জন্য জনপ্রশাসন পদক চালু করেছেন, যেটি গত বছর মুজিব শতবর্ষ উপলক্ষে এটার নাম পরিবর্তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক করা হয়েছে। তো সুতরাং এটি দেখা গেছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী 41 সালে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে, একটি উদ্ভাবনী জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, সেখানে উদ্ভাবনটা হলো মূল ইস্যু। উদ্ভাবন করতে হবে যে কোনো জায়গায়, আপনি আপনার এক্সিস্টিং রিসোর্স দিয়ে এক্সিস্টিং চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে আপনার উদ্ভাবনী শক্তি দিয়ে। সেই কাজটা A2I করছে, যার ফলে A2I এর নামের সাথে কিন্তু আছে স্পেয়ার টু ইনোভেট।
দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা অনুষ্ঠানটি ইউটিউব, ফেসবুক ছাড়াও azkervision.com ওয়েবসাইটে দেখতে পাবেন। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় azkervision@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।